তিস্তা নিয়ে দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য বৈঠক আর বারবার আশ্বাসের পর যেন এবার নতুন পথে হাঁটার ইঙ্গিত দিল বাংলাদেশ। বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন ইস্যুতে এবার শুধু কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজস্ব অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়নের দিকেও জোর দিচ্ছে ঢাকা। আর ঠিক সেই পরিকল্পনার সম্ভাব্য অংশীদার হিসেবেই সামনে এসেছে চায়না, যা মুহূর্তের মধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বারুদের স্তূপে এক নতুন স্ফুলিঙ্গ হয়ে উঠেছে। ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে শুরু হয়েছে এক শ্বাসরুদ্ধকর আলোচনা আর অনুমানের খেলা, যা রেশ গিয়ে পৌঁছেছে নয়াদিল্লির সাউথ ব্লক থেকে বেজিং এর ঝংনান হাই পর্যন্ত। কেউ কেউ এটিকে ঢাকার পক্ষ থেকে এক চরম কূটনৈতিক চাল বলে মনে করছেন, আবার অনেকেই মনে করছেন এটি অস্তিত্ব রক্ষার এক নিঃশব্দ চিৎকার। তিস্তা নদী কখনোই শুধু একটি সাধারণ জলরাশি বা নদী নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে এক অবিচ্ছেদ্য এবং গভীরভাবে জড়িত এক জীবন্ত সত্তা। বাংলাদেশের অসংখ্য কৃষি জমি এই নদীর পানির উপর সরাসরি নির্ভরশীল, যেন মরুভূমির মানুষের মরীচিকার উপর নির্ভরশীলতার মতো এক অসহায় অবস্থা। কিন্তু প্রতি বছর যখন রুক্ষ মৌসুমে এসে আঘাত হানে, তখন নদীর বুকের পানি প্রবাহ এমন ভাবে কমে যায় যেন জীবনের স্পন্দন স্থিমিত হয়ে গেছে। সেই সময় দেখা যায় এক তীব্র এবং অভাবনীয় সংকট। কৃষকরা পড়েন চরম অনিশ্চয়তার অন্ধকারের গহ্বরে, অনেক এলাকায় সেচ সুবিধার ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে যায়, আর নদী কেন্দ্রিক অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ে যায়। এই যে একটি নদীর জন্য মানুষের এত দীর্ঘ সাহস, এত করুণ প্রার্থনা, তা প্রমাণ করে তিস্তা যেন কেবল একটি নদী নয়, তা উত্তর মানুষের অস্তিত্বেরই প্রতীক। এই চরম সংকটের ইতিহাসও বড় দীর্ঘ এবং বেদনাদায়ক। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় তিস্তা পানি বন্টন চুক্তির একটি খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যা দুই দেশের মধ্যে এক নতুন দিনের আশা জাগিয়েছিল। আলোচনায় পানি ভাগ নিয়েও সমঝোতার একটি কাঠামো তৈরি হয়েছিল, যা অনেকের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আকস্মিক আপত্তির কারণে সেই স্বপ্ন আর আলোর মুখ দেখতে পায়নি, বরং তা এক চরম হতাশায় পরিণত হয়। এরপর একাধিকবার নতুন করে আলোচনা, আশ্বাস এবং কারিগরি বৈঠকের কথাও বলা হয়। বাস্তবে কোনো ধরনের অগ্রগতি খুব সীমিত ছিল, যা ঢাকার জন্য এক অন্তহীন অপেক্ষার যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ অচল অবস্থা এবং দীর্ঘ যন্ত্রণার মধ্যে এবার নতুন এক মাত্রা যোগ হয়েছে, যা পুরো সমীকরণটাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বেজিং সফরে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে তীব্র আলোচনা শুরু করেছে। এই একটি মাত্র পদক্ষেপে এক সুস্পষ্ট এবং জোরালো বার্তা দেখা যাচ্ছে যে ঢাকা এখন আর শুধু পানি বন্টন চুক্তির অপেক্ষায় বসে থাকতে চায় না, বরং নদী ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং পানির সংস্করণের ক্ষেত্রে বিকল্প পথ হচ্ছে অত্যন্ত দৃঢ়তার সাথে। বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু অর্থনীতি এবং পরিবেশগত কোনো সাধারণ ইস্যু নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্নায়ুক্ষয়ী ভূরাজনৈতিক বাস্তবতাও, যা পুরো দক্ষিণ এশিয়াকে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধের দিকেই ঠেলে দিতে পারে। কারণ তিস্তার ভাটি অঞ্চলটি ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। চিকেন নেক নামে বিশ্বব্যাপী পরিচিত এই অত্যন্ত সরু ভূখণ্ডটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে, যা ভারতের অখণ্ডতার জন্য এক অত্যন্ত স্পর্শকাতর এবং জীবন রেখার মতো। ফলে এই অঞ্চলের আশেপাশে কোনো বড় অবকাঠামোগত প্রকল্প এবং আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ স্বাভাবিকভাবে এক বিশাল কৌশলগত গুরুত্ব পায়, যা ভারতের জন্য এক অজানা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক পর্যবেক্ষক মনে করছে বাংলাদেশের এই স্বীয় উদ্যোগ মূলত আন্তর্জাতিক মহল এবং প্রতিবেশীর প্রতি একটি অত্যন্ত সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। দীর্ঘ সময় ধরে পানি বন্টনের সমস্যার কোনো স্থায়ী সমাধান না পেয়ে যে গভীর হতাশায় ঢাকার অন্তরে ক্ষত তৈরি হচ্ছে, ঠিক সেই হতাশা থেকেই ঢাকা এখন বিকল্প সহযোগিতার দিকেও তীক্ষ্ণ নজর দিচ্ছে। একই সঙ্গে একটি আঞ্চলিক বাস্তবতায় নিজেদের স্বার্থ রক্ষায় একটি জোরালো এবং সুচিন্তিত প্রচেষ্টা হিসেবেও দেখা যাচ্ছে, যা বোঝা যায় ঢাকা আর কারো মুখাপেক্ষী হয়ে অনির্দিষ্ট কাল ধরে বসে থাকবে না। তবে বিশেষজ্ঞদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে তিস্তার ইস্যু স্থায়ী এবং চিরস্থায়ী সমাধান শেষ পর্যন্ত আঞ্চলিক সহযোগিতা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কারণ এটি একটি আন্তঃসীমান্ত নদী, যার স্বভাব কোনো এক দেশের একচ্ছত্র নিয়ন্ত্রণে নেই। ফলে উজানো ভাটির শব্দ, পরিবেশগত ভারসাম্য, কৃষির টিকে থাকার নদীর স্বাভাবিক প্রবাহ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সবকিছুর গভীরে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ অন্তত প্রয়োজন। একতরফা কোনো পরিকল্পনা বা বাইরের শক্তি সহায়তায় এই সংকটের চূড়ান্ত নিরসন কোনোভাবেই সম্ভব নয়।
এটি এক নিরন্তর সত্য। এদিকে চায়নার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে ইন্ডিয়ার নীতি নির্ধারণী মহলেও নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। কারণ গত এক দশকে দক্ষিণ এশিয়া জুড়ে চীনের অবকাঠামোর বিনিয়োগ, অর্থনীতি অংশীদারিত্ব এবং কৌশলগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সড়ক, বন্দর, বিদ্যুৎ প্রকল্প, রেল যোগাযোগ এবং নদী ব্যবস্থার বিভিন্ন খাতে বেজিং এর সক্রিয় অংশগ্রহণ এখন আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফলে বাংলাদেশের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের চীনের কোনো বড় প্রকল্পে সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আঞ্চলিক শক্তির ভারসাম্যের আলোচনায় চলে আসে। বিশেষ করে তিস্তা রিভারকে ঘিরে যে কোনো উন্নয়ন বা অবকাঠামোগত উদ্যোগ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক আলোচনার একটি সংবেদনশীল বিষয়। নদীটির পানি বন্টন, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে যাওয়া, কৃষি ও জীবিকার উপর প্রভাব, এসবের কারণে তিস্তা শুধু পরিবেশ বা কৃষির প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি ধীরে ধীরে কৌশলগত এবং রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। বিশ্লেষকদের মতে এটি যদি কোনো বড় বিদেশি শক্তির এই অঞ্চলে অবকাঠামো বা নদীর ব্যবস্থায় সরাসরি যুক্ত হয়, তাহলে তা স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও কৌশলগত হিসাব নিকাশে প্রভাব ফেলতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ দক্ষিণ এশিয়াকে ঐতিহাসিকভাবেই তারা নিজেদের প্রভাব বলয়ের অংশ হিসেবে দেখছে। ফলে আঞ্চলিক অবকাঠামো, যোগাযোগ বা পানি ব্যবস্থায় বাইরের শক্তি ক্রমবর্ধমান উপস্থিতি দিল্লির নীতি নির্ধারকদের কাছে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে বিশ্লেষকরা এটাও মনে করিয়ে দিচ্ছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা এখন বহুমাত্রিক হয়ে উঠেছে এবং ছোট ও মাঝারি শক্তিগুলো নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী বিভিন্ন অংশীদারদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। অন্যদিকে বাংলাদেশ ও নদী ব্যবস্থাপনা, পানি নিরাপত্তা ও আঞ্চলিক অবকাঠামো উন্নয়নকে এখন দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই, কারণ নদী নির্ভর কৃষি, পরিবেশগত ভারসাম্য, খাদ্য নিরাপত্তা এবং উত্তরাঞ্চলের অর্থনীতির অনেকাংশই পানির প্রাপ্যতার সঙ্গে জড়িত। ফলে তিস্তা ইস্যু বাংলাদেশের জন্য শুধু কূটনৈতিক আলোচনার বিষয় নয়, বরং এটি উন্নয়ন, পরিবেশ এবং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত হয়ে উঠেছে। সব মিলে তিস্তা এখন আর শুধু একটি পানি বন্টন প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতি, ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। বাংলাদেশের যে কোনো নতুন পদক্ষেপ তাই শুধু ঢাকাতে নয়, বরং বেইজিং বা নিউ দিল্লির নীতি নির্ধারণী অঙ্গনেও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ পানি, অবকাঠামো এবং আঞ্চলিক প্রভাব, এই তিনটি বিষয় এখন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠেছে।